সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজনে। আজকে আমরা যে সংবাদটির পর্যালোচনা বা বিশ্লেষণ করতে চাই সেটি দৈনিক প্রথম আলোতে একটি বিশেষ প্রতিবেদন। সেই প্রতিবেদনটির একটু বিশ্লেষণ করতে চাই, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ পুলিশের যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের একটি শাখা রয়েছে এনসিবি, অর্থাৎ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। এই ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে, অর্থাৎ পুলিশের যে শীর্ষ সংস্থা সারা পৃথিবীতে, সেটির নাম হচ্ছে ইন্টারপোল। সেই ইন্টারপোলের কাছে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে। এই 12 জনের মধ্যে আসলে কারা কারা রয়েছেন এবং কোন বিষয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ, সেই বিষয়ে আমরা একটু আপনাদের কাছে জানাতে চাই। আমরা যদি নামগুলো একটু দেখে নিতে চাই, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই 12 জনের মধ্যে 1 নম্বরে যার নাম। এর বাইরেও রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। এর বাইরে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি অর্থাৎ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। এর মধ্যে 11 জন রাজনীতিবিদ, 1 জন পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা। বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগটি আনিত হয়েছে সেটি হচ্ছে তার আর্থিক অপরাধমূলক কর্মকাণ্ড। বাকি যে 11 জন রয়েছে তাদের বিরুদ্ধে মূল অভিযোগ মানবতা বিরোধী অপরাধ। গতকাল পর্যন্ত এই যে ইন্টারপোলের যে ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল, সেই তাদের ওয়েবসাইটে কিন্তু তাদের ছবি প্রদর্শন করা হয়। গতকাল পর্যন্ত এই 12 জনের কারো ছবি প্রদর্শন করা হয়নি, কারণ প্রক্রিয়াটি লম্বা প্রক্রিয়া, একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আবেদন করার সঙ্গে সঙ্গেই তাদের ছবি ওয়েবসাইটে প্রকাশ করা হয়, বিষয়টি এমন নয়। যাচাই বাছাই করার বিষয় রয়েছে এবং রাজনৈতিক কোনো বিষয় থাকলে সেক্ষেত্রে ইন্টারপোল অনেক তথ্য উপাত্ত যাচাই বাছাই করে। এখন পর্যন্ত প্রায় 62 জনের তালিকা রয়েছে ইন্টারপোলের রেড নোটিশ জারির, বাংলাদেশি যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত। এই যে 12 জনের তালিকা, 12 জনের বিরুদ্ধে যে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, হয়তো তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ সেগুলো ইন্টারপোল জোগাড় করবে, তারপর তাদের যে বাকি প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো তারা বাস্তবায়ন করবে। যেহেতু সারা পৃথিবীতে যে স্বাধীন দেশগুলো রয়েছে, এখন পর্যন্ত 196টি দেশ কিন্তু ইন্টারপোলের সদস্য। এই ইন্টারপোলের সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে সেসব দেশে যেসব অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় এবং অপরাধীরা যদি দেশ ছেড়ে পালিয়ে, অর্থাৎ নিজের দেশ ছেড়ে পালিয়ে অন্য কোনো দেশে অবস্থান করেন, সেক্ষেত্রেই কিন্তু ওই স্ব দেশের যে পুলিশের সদর দফতরগুলো রয়েছে সেই সদর দফতরে যে এনসিবি শাখা বা এক একটি দেশে এক একটি নাম হতে পারে, তারাই কিন্তু মূলত প্রসিকিউশন বিচার বিভাগের, অর্থাৎ প্রসিকিউশন তারা তদন্তকারী সংস্থা, বিভিন্ন গোষ্ঠীর অনুরোধেই কিন্তু এই যে রেড নোটিশ যে জারির প্রক্রিয়া সেটি এনসিবি শুরু করে থাকে। তো এই প্রক্রিয়া চলমান প্রক্রিয়া। এর বাইরেও ভারতে যারা রয়েছেন বা অন্যান্য দেশে যারা রয়েছেন, বাংলাদেশের সঙ্গে অনেকের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী কিন্তু এক দেশের অপরাধী আরেক দেশে ফিরিয়ে আনা যায়, অর্থাৎ আমার দেশে থাকা কোনো অপরাধীকে অন্য দেশে হস্তান্তর, সেই দেশে থাকা অপরাধীকে আমাদের দেশে
হস্তান্তর, এই যে বন্দি বিনিময় চুক্তি, এটিও অনেকের সঙ্গে রয়েছে। তো সব মিলিয়ে আমরা আজকে যে বিষয়বস্তু আলোচনার সেটি হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ জারির যে প্রক্রিয়া এবং বাংলাদেশ থেকে যে আবেদনটি করেছে বাংলাদেশ পুলিশ সেটি নিয়ে, এবং কারা এই প্রক্রিয়ায় অর্থাৎ কাদেরকে অভিযুক্ত করা হয়েছে, কোন কোন ব্যক্তিদেরকে, আমরা সেই নামগুলো, আসলে এরা শুধুমাত্র আওয়ামী লীগের কিন্তু সাবেক মন্ত্রী বা বিভিন্ন পদে কর্মরত ছিলেন বিষয়টি এমন নয়, তারা কিন্তু আওয়ামী লীগের বড় পদেও ছিলেন। যেমন ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্য যারা নেতা ছিলেন তারা কিন্তু আওয়ামী লীগের বড় বড় পদেও ছিলেন। তো সব মিলিয়ে 5 আগস্টের পরে যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, অনেকেই অনেক মামলার আসামি হয়েছেন, সেই আসামিরা অনেকেই দেশের বাইরে রয়েছেন এই মুহূর্তে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা হচ্ছে এই ইন্টারপোলের রেড নোটিশ জারি। যদিও এখন পর্যন্ত রেড নোটিশ জারি হয়নি, এটি একটি লম্বা প্রক্রিয়া, আমরা যেটি শুরুতেই বলছিলাম দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যদি ইন্টারপোল সত্যি সত্যি এই তাদের তথ্য প্রমাণ জোগাড় করার পর তারা যদি চিন্তা ভাবনা করে দেখেন যে সত্যিকার অর্থেই তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটি প্রমাণিত হয় বা তার বিরুদ্ধে এটির সত্যি সত্যি অভিযোগগুলো রয়েছে, তখনই কিন্তু তারা তাদের ওয়েবসাইটে তাদের যে ছবি রয়েছে অর্থাৎ যে অভিযুক্ত ব্যক্তি সেই ছবি প্রদর্শন করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আগামীকাল আমরা অন্য কোনো বিষয়বস্তু নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।